মানবতা বিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই তিনটি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে আদালতে উপস্থাপন করেছিল। গুম খুনের মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির এবং কারাগারে পাঠানোর সন্তোষ জানিয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে যে সেনা কর্মকর্তারা সেনা হেফাজতে ছিলেন, শেষমেশ এই সেনা কর্মকর্তাদের আদালতে নিতে হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, তবে কি এবার শেষমেশ ফাঁসির বসিতে ঝুলছেন হাসিনার সঙ্গে গুম খুনে জড়িত থাকা সেই 15 সেনা কর্মকর্তা? হ্যাঁ দর্শক, বিচারকের নির্দেশ কিন্তু ঠিক এরকমটাই আসছে, যেমনটা কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু একেবারে প্রমাণ সহ কিন্তু দেখিয়েছেন আজকে আপনাদের। কারণ এই দুর্বৃত্তকারী জেনারেলরা অর্থাৎ 15 সেনা কর্মকর্তা যে পরিমাণ অন্যায় করেছেন হাসিনার আমলে, মানুষকে গুম খুন থেকে শুরু করে মানুষকে একেবারে হত্যা পর্যন্ত করেছে তারা। আর তাই এবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শক্ত ভূমিকা নিয়ে কিন্তু এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিচ্ছেন এবং তিনি স্বয়ং কিন্তু মামলা নিয়ে লড়ছেন এবং দেশবাসীকে আশ্বাস দিয়েছেন এদের বিচার অবশ্যই তিনি একেবারে শক্ত হাতে করাবেন। আর এ নিয়ে কিন্তু অনেকটাই বিতর্কের মুখে পড়ে গেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও। তাই দর্শক, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাকে সম্পূর্ণ বুঝতে হলে কিন্তু পুরো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আজকে সেই খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আগে আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই তিনটি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে আদালতে উপস্থাপন করেছিল। দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত। টোটাল এই কতজন 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে। এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন, তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 20 নভেম্বর। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট অ্যাকশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিকটিমকে 2016 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দী করে রাখা হয়েছিল 24 জন। সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদের মধ্যে 13 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদের মধ্যে 3 জনকে আজকে হাজির করা হয়েছিল, বাকি 10 জন পলাতক আছেন। আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী 20 নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন 7 দিনের সময় দিয়ে। তৃতীয় মামলাটি ছিল রামপুরায় 18 এবং 19 জুলাই 2024 সালে গুলি করে, বিশেষ করে ওইখানে কিছু বিজিবি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন, মোট 28 জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল। সেই মামলাটিতেও আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন, তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি যাদের শ্রদ্ধা দেখিয়েছেন, এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই।
এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল। থ্যাংক ইউ। গ্রেফতার করা হয়েছে, আমরা আত্মসমর্পণ করেছি। ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে আজকে আদালতে উপস্থিত করেছিল। তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন, তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি করবেন। অনলাইনে শুনানি ব্যাপারে আর কোনো আবেদনই আজকে দাখিল হয়নি। তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন, আদালত সেটা মঞ্জুর করেছেন। বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন, করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি অনুষ্ঠিত হবে। মানবতা বিরোধী অপরাধের দায়ে যে সেনা কর্মকর্তারা সেনা হেফাজতে ছিলেন, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করেছিলেন যে তাদেরকে যাতে আদালতে পাঠাতে না হয়, কিন্তু শেষমেশ এই সেনা কর্মকর্তাদের আদালতে নিতে হয়েছে। যদিও এই আদালতে নেওয়া আনা, কারাগারে প্রেরণ সহ নানা ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি, এই যে গুম, খুন এবং হত্যার সাথে সম্পৃক্ত যে সেনা কর্মকর্তা বা এই হত্যার যেই সম্পৃক্ততার দায়ে তারা অভিযুক্ত, সেই কর্মকর্তাদেরকে আদালতে নেওয়া হয়েছে কি গাড়িতে? এসি করা বাসে নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়টা, যে বিচারক তিনি রায় দিয়েছেন, তিনি বলেছেন তাদেরকে কারা হেফাজতে নেওয়ার জন্য। এখন তারা যে সেনাবাহিনীর অভ্যন্তরে যেই কারা হেফাজতে ছিলেন, তারা সেই জায়গায় আবার ফিরে যাবেন, আরামায় এসে থাকবেন। কিন্তু এই জায়গাতে একটি তাৎপর্যপূর্ণ বিষয় ঘটেছে। সেই বিষয়টি হলো যে ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর এই যে বিপদগামী কিছু সদস্য, তাদেরকে আদালতে প্রেরণ করা বা তাদেরকে সে জায়গায় নেওয়া যে একটি বাধা তৈরি করেছিল ওয়াকারুজ্জামান, সেই বাধাটি মোটামুটি ভেঙে গেছে। এটা বলা যায় যে একটা উইন উইন সিচুয়েশন। অর্থাৎ উইন উইন সিচুয়েশন কি জন্য বলছি, যে তাদেরকে যদি নর্মাল যে পুলিশের প্রিজন ভ্যান আছে সেই প্রিজন ভ্যান করে নেওয়া হতো তাহলে ভালো হতো, এবং আদালত যে রায়টি দিয়েছে তাদেরকে যে তাদের কারা হেফাজতে নিয়ে যাওয়ার জন্য বা কারাগারে নেওয়ার জন্য, এখন তারা আবার ব্যাক করছেন যে সেনা হেফাজতে। এখানে এই দুটি জায়গায় যদি সরাসরি তাদেরকে পুলিশের প্রিজন ভ্যান নিয়ে এবং রেগুলার যে কারাগার আছেন সেই জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তোবা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ যারা আছেন তাদের হয়তো একটা বিজয় হতো। এখন যেহেতু তারা এসি বাসে আসছেন, আবার সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্টে তাদের জন্য যে একটা কারাগার ডিক্লারেশন করা হয়েছে, তারা সেই জায়গায় থাকবেন, এই জায়গাতে আবার সেনাবাহিনীর একটু বিজয় হয়েছে বা ওয়াকারুজ্জামানের বিজয় হয়েছে। আর অন্যদিকে তাদেরকে যে কারাগার পর্যন্ত নেওয়া গেছে, এই জায়গায় তাজুল ইসলাম বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা আছেন তাদের বিজয় হয়েছে বলে ধরে। তবে এই জায়গায় কিন্তু আরেকটি বিষয় ঘটেছে। এখানে এই যে 15 যেই সেনা কর্মকর্তা, তাদের যেই লয়ার, তারা তাদের পক্ষে লড়েছেন, তাদের পক্ষে কথা বলেছেন। এই কথা বলতে গিয়ে এই তাদের লয়ার বলেছেন বা আইনজীবী বলেছেন যে এই যে 15 সেনা কর্মকর্তা সাব জেলে আছেন বা এই যে আজকে আদালতে আসলেন, তারা সবাই হচ্ছে মানে ভালো মানুষ, তাদের কোনো অপরাধ নাই। আর যেই কয়েকজন পালিয়ে গেছেন তারা হচ্ছেন অপরাধী। মানে কি চতুরতা দেখেন, যে আসামিরা আসলে এই যে আসামিদের ধরা হয়েছে তারা কোনো দোষ টোষ করে নাই, খুন, গুম, হত্যা কিচ্ছু করে নাই। ওই যে জিয়াউল হাসান আছে, সেও কিন্তু একদম পুত পবিত্র। আসলে এই যে যেই আইনজীবীরা আছেন বাংলাদেশে, তারা মাঝে মাঝে গাঁজাও খান, আবার মেয়াদ উত্তীর্ণ গাঁজাও খান। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এইরকম বাংলাদেশটা তো চলবেই। মানে বাংলাদেশটা আসলে এরকম, টাকার বিনিময়ে মানে বিবেক বিক্রি করে দেয়। আর আইনজীবী যারা থাকেন, এই অ্যাডভোকেট, মডভোকেট, এইসব লোকজন তো এইসব মিথ্যা কথা বলেই আসলে তাদের ব্যবসা হচ্ছে মিথ্যা কথা বলা। এখন মিথ্যা কথা বলে তারা যে ট্রুক পেরেছে করেছেন। তবে আইএসপিআর অথবা সেনা বাহিনীর কোনো কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বলেনি, যেহেতু তারা একটি ভালো পজিশনে আছেন। তারা এসি করা বাস দিয়ে গেলেন, আবার এসি করা বাস দিয়ে আসলেন। যাই হোক, সব কিছু তো আর একসাথে হবে না। তবে আপনাদের একটু যদি জানাই যে কে কে আজকে ওখানে হাজির হয়েছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তোফায়েল মুস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল নোমান, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম সহ আর কয়েকজন আছে। যাই হোক,
তো সব শেষে যেই বিষয়টি আপনাদের বলি যে বেশ কয়েকদিন যাবৎ বা অনেকে কাউন্টডাউন করতেছিল যে কবে 22 তারিখ আসবে আর সেনাবাহিনীর পক্ষ থেকে অথবা ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে কোন নাটকটা তৈরি করা যায়, যে নাটকটা তৈরি করার মধ্য দিয়ে তাদের প্রেস্টিজ ইস্যু, তাদের ইগুতে লাগার মতো এই সেনা কর্মকর্তাদের যাতে আদালতে প্রেরণ না করতে পারেন সেটা অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এই জায়গায় বলতে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বা তাজুল ইসলাম মোটামুটি তিনি যে দৃঢ়চেতা মনোভাব নিয়ে তাদেরকে আদালতে আনতেই হবে এরকম যে স্ট্রংলি কথাবার্তা বলেছেন, এই কথাবার্তা বলে তিনি যে এই সেনা কর্মকর্তাদের আদালতে আনতে পেরেছেন, এইটাই হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী সময় এই ছোটোখাটো কিছু মানে ভালো নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। ওয়াকার আর সেনাবাহিনীর ডিজিএফআই সহ কিছু সংস্থা সারা জীবনে গুটু করে যাবেই এবং তারা বিভিন্ন অস্থিরতা করবেই, কিন্তু দিন বদলে গেছে, সময়ও পরিবর্তন হয়ে গেছে। এই দিন বদল এবং সময় পরিবর্তনের সময়কালে বাংলাদেশে সেই আগের দিনের গুটু করা, আগের দিনের রাজনীতি করা সেগুলো আর চলবে না। আইন, আদালত, বিচার সব কিছুই মোটামুটি একটি স্বচ্ছ জায়গায় আসতে হবে। 100% হলে 50% এটারই একটি নিদর্শন। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাইয়ের যে কথাগুলি আপনারা এক এক করে শুনেছেন দর্শক, এতে কি আপনার মনে হয় যে তাজুল ইসলাম নিজের থেকে একেবারে শক্ত হাতে এদের বিচার করাবেন? কারণ ইতিমধ্যে কিন্তু একটা দল অনেকটাই প্রচেষ্টা করছে এই দুর্বৃত্তকারী সেনা কর্মকর্তাদের ক্যান্টনমেন্টের ভিতরে রেখে বিচার করানোর জন্য, কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই কিন্তু সেটা কিছুতেই মানতে রাজি নয় এবং এর বিরুদ্ধে কিন্তু তিনি রিটও করেছেন। তাদেরকে সরাসরি সাধারণ জেলে দেওয়ার জন্য তিনি কিন্তু একের পর এক কিন্তু লড়াই করিয়ে যাচ্ছেন এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনতেও তিনি কঠিন ভূমিকা রাখছেন কিন্তু ওই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই। আর এগুলি কাজের জন্য কিন্তু তিনি অবশ্যই কিন্তু দেশবাসীর কাছ থেকে অবশ্যই কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ ইতিমধ্যে কিন্তু এই বিচার কাজ নিয়ে কিন্তু অনেকটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে সামাজিক মাধ্যমগুলোতেই। তাই দর্শক, আপনি যদি সামাজিক মাধ্যমগুলোতে অ্যাক্টিভ হয়ে থাকেন, আশা করি এ সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আপনাদের মতামতটুকু আমাদেরকে এতটাই অনুপ্রাণিত করবে যে পরবর্তীতে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনেকটাই আগ্রহী হব আমরা। দর্শক, আজ এ পর্যন্ত। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।